দুটো দিন সিমলা কাটিয়ে আজ আমরা সকাল সকাল মানালির পথে রওনা হলাম। সিমলা থেকে মানালি আন্দাজ 240 থেকে 245 কিলোমিটার মতন হবে। তো ভোরবেলা আমরা প্রায় ভোর 5টায় সিমলা থেকে নতুন যে দ্বিতল বাস স্ট্যান্ড হয়েছে, যেখান থেকে মানালির বাস ছাড়ে, সেখান থেকে আমরা বাসে করে যাব ঠিক করলাম। আমরা সাধারণত কোথাও গেলে সরকারি বাসে অ্যাভেল করি, সেই স্টেট গভর্নমেন্টের। তো গভর্নমেন্টের সরকারি বাস মানালি থেকে, যেটা মানালি যায় সিমলা থেকে, সকাল 8টা নাগাদ একটা বাস আছে। তো এখন অক্টোবর মাস, ভালোই বেশ ঠান্ডা সকালবেলার দিকে। গায়ে মাথায় আমরা বেশ মাঙ্কি ক্যাপ চাপিয়াতে হচ্ছে, বেশ ভালোই লাগছে। ঠান্ডা হাওয়া বইছে উত্তর থেকে। কালকে আমরা দেখেছি যে রোটাঙে বরফ পড়তে শুরু করে দিয়েছে, ভালোই বরফ পড়ছে, ফলে ঠান্ডাটাও কিন্তু জমিয়ে পড়েছে কাল থেকে। তো সিমলা ম্যালের নিচ থেকে একটা ছোট বাস ধরে আমরা এই বড় বাস স্ট্যান্ডে এসেছি। তারপরে আমরা এখান থেকেই হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি সহ বিভিন্ন অঞ্চলের বাস সার্ভিস এখান থেকেই আছে। সরকারি বেসরকারি সব ধরনের বাসই এখানে পাওয়া যাবে। এখান থেকে বাস যখন ছাড়লো তখন অল্প সোনালি আভা লেগেছে পাহাড়ের মাথায় মাথায়। চোখ যদিও ঘুমে জড়িয়ে আসছে, তবু বাইরের দৃশ্য এক মুহূর্ত মিস করা সম্ভব নয়। আধো ঘুমের মধ্যেই দেখতে লাগলাম কি সুন্দর পাহাড়ি প্রতিটা বাঁক ঘুরে 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 বাস এগিয়ে চলছে। এক একটা বাঁকে যেন লুকিয়ে রয়েছে এক একটা স্বপ্নের দেশ। এক একটা বাঁকে এক একটা মুহূর্ত, এক একটা চমক। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পাহাড়, এত সুন্দর বিস্তৃত হিমালয়, তার রূপের পসরা নিয়ে যেন দাঁড়িয়ে আছে প্রতিটি বাঁকের মুখে। কুফরি পর্যন্ত এই পথে আমরা আগের দিনও গেছি, যে সাইট সিনে যখন গেছিলাম। আর সেখান থেকে নারকোন্ডা হয়ে এবার আমরা এগিয়ে চলতে লাগলাম। সত্যি স্বপ্নের মতন প্রকৃতি। আর দুপাশে মাথা উঁচু করে রয়েছে রাজকীয় গ্রেটার হিমালয়ের বিভিন্ন রেঞ্জ, গভীর পাইন আর দেওদারের জঙ্গল ফুলে মেঘের লুকোচুরি। দিনের বেলাতেও মানে রাতের মতন যেন অন্ধকার, আর সে অন্ধকার গিরিবর্ত থেকে যেন উঠে আসছে, সেই আদিম যুগ থেকে উঠে আসা, যেন মনে হচ্ছে সেই আদিমকালের প্রকৃতি, সেই জুরাসিক যুগের যে প্রকৃতি আমরা সিনেমায় দেখেছি, সেরকম যেন গভীর থেকে উঠে এসছে সেই গাছের সারি। তারা মৌন নিথর হয়ে যেন শতাব্দীর পর শতাব্দী তারা তার সাক্ষী বহন করে চলেছে। দিনের বেলাতেও ঝিঝি পোকার শব্দ। ধীরে ধীরে সূর্য মাথার উপর উঠতে লাগলো এবং পাইনের যে বন, সেই পাইনের বনে সূর্যের সোনালি ওড়না উড়িয়ে দিয়ে সারা পাহাড়, দুপাশের খাদ, সমস্ত জায়গা যেন ঝলমল করে উঠল। বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে একটা, যে মিঠে রোদ তার সঙ্গে গায়ে এসে লাগছে। এরই মধ্যে আমরা বিলাসপুর এসে পৌঁছালাম। এই পর্যন্ত বাস মোটামুটি ফাঁকাই ছিল, এবার সিটগুলো প্রায় ভরে এলো। এরপরে আমরা থামলাম সুন্দরনগর। সুন্দরনগর জায়গাটাও খুব সুন্দর, আকাশ ছোঁয়া গাছ আর সবুজ পাহাড়ে ঘেরা একটা ছোট্ট জনপদ। এটা ন্যাশনাল হাইওয়ে 250, যেটা 250 চলে গেছে পাহাড়ের বুক চিরে। এই জায়গাটা সমতল উপত্যকা এবং এটা মান্ডি ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত। প্রায় 3000 ফুট উঁচুতে অবস্থিত। পথপাশের একটা রেস্টুরেন্ট থেকে আমরা চা আর হালকা জলখাবার কিছু সেরে নিলাম। এখনও আমাদের অনেকটা পথই বাকি, মানালি পৌঁছাতে এখনও অনেকটাই পথ যেতে হবে। আর মাথা চক্কর দিলে একটা সমস্যা হয়, তাই পেটটা হালকা রাখাই ভালো। ধীরে ধীরে আবার চলতে লাগলাম এবং বেলা 1টা নাগাদ আমরা এসে পৌঁছালাম মান্ডি সদরে। এতক্ষণে যেন মনে হলো আমরা একটা নতুন জগতে এসে পৌঁছালাম। এতক্ষণ আমাদের সাথে সাথে কোনো নদী ছিল না, শুধু পাহাড়ের লুকোচুরি খেলা। এতক্ষণ পরে আমাদের প্রথম দেখা হলো তার সাথে, যার জন্য দু চোখ এতক্ষণ অধীর আগ্রহে প্রতীক্ষা করেছিল। দুহাত বিস্তার করে কলকল খলখল করে হাসতে হাসতে নুড়ি পাথরের কাকন বাজিয়ে আমাদের অভ্যর্থনা করল
নীলচে সবুজ ওড়নাদি গায়ে চঞ্চলা রূপসী বিয়াস। প্রথম দর্শনেই আমরা সত্যি মজে গেলাম তার আকুল করা প্রেমে। পাহাড় কেটে নেমে এসেছে নদী, নুড়ি পাথরের বুকে ঘন সবুজ চির, পাইন, দেওদার পাহাড়ের বুক চিরে সত্যিকারের অপরূপ সুন্দরী তন্বী নদী, তন্বী বিয়াস যেন চলেছে সদা হাস্যমুখে। পাথরে পাথরে ধাক্কা লেগে জলের ফেরিল শুভ্র রূপ আর তার কলকল খলখল বয়ে চলা, যেন মনে হয় কোনো দুঃখ নেই, সে সদা হাস্যমুখী। অনেকেই মান্ডিতে কয়েকদিন থাকেন। এটা প্রায় সিমলা আর মানালি রাস্তার মিড পয়েন্ট, এবং এই মান্ডি থেকে অনেক ট্রেকিং রুট আছে। এখান থেকে পরাশর লেক, ধওলাধর, পীরপঞ্জাল এবং কিন্নর রেঞ্জ, এগুলো সব। এই পরাশর লেকটা হচ্ছে একটা ধওলাধর, পীরপঞ্জাল এবং কিন্নর রেঞ্জ দিয়ে ঘেরা একটা স্ফটিক স্বচ্ছ এক সরোবরের তীরে। এখানেই পরশার ঋষি তপস্যা করেছিলেন। শীতকালে জায়গাটা পুরো বরফের তলায় চলে যায়। অপূর্ব সুন্দর জায়গা, পাহাড়ি পথ, ঝোড়া আর জঙ্গলের মধ্যে দিয়ে অপূর্ব পায়ে হাঁটা পথ। তাছাড়া এখান থেকে যাওয়া যায় তীর্থান ভ্যালিতে আমরাও ফেরবার পথে গিয়েছিলাম। সে গল্প আমরা আরেকদিন করব। তীর্থান নদীর তীরে অপূর্ব নৈসর্গিক প্রকৃতির কোলে রাত্রি যাপন করতে পারেন। এখানে ট্রাউট মাছ শিকার করা যায় এবং প্রচুর ট্রাউট মাছ পাওয়া যায়। এবং তীর্থান নদী এখানে চলেছে, উচ্ছল নদী, এবং তারই পাশে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার। মান্ডি থেকে 53 কিলোমিটারের মতন। তো মান্ডিকে ঘিরে এরকম অজস্র জায়গা রয়েছে, সুন্দর সুন্দর নির্জন ট্রেকিং রুট রয়েছে এই মান্ডিকে ঘিরে। আমাদের বাস এগিয়ে চলল নদীর সঙ্গে সঙ্গে, ডাইনে বাই লুকোচুরি খেলতে খেলতে। কখন আমরা গভীর অতলে কখনো দেখছি সেই নদীকে, আবার কখনো সে আমাদের পাশ দিয়ে হাসতে হাসতে চলেছে। পৌঁছালাম কুলু, দুপুর 1টা প্রায় বেজে গেছে। এখানে আমরা লাঞ্চ ব্রেক আধ ঘন্টা নিলাম, তারপরে আবার পথ চলা। সময়ের অভাবে এবার আমাদের মান্ডি বা কুলু কোনোটাই দেখা হয়নি, তবু উপর একটু চোখের দেখায় নতুন জায়গার স্বাদ নিতে মন চঞ্চল হয়ে উঠল। তাই নেমে পড়লাম। ছোট্ট অবসরে কুলু মার্কেটে একটু ঢু মেরে খোঁজ নিয়ে নিলাম কুলু শালের। মনে পড়ে গেল উমাপ্রসাদের সেই হাঁটা পথের বর্ণনা। সেই উমাপ্রসাদের যে লেখায় আমরা পড়েছি যে একটি পথ নিচ দিয়ে পাহাড়ের গা বেয়ে চলে গেছে, এটি পুরনো রাস্তা, আর নতুন রাস্তার পথ তৈরি হচ্ছে উঁচুতে। নতুন জনপথ, পথিক চলেছে আপন মনে, বিশ্রাম নিচ্ছেন, আবার চলছেন। মনে প্রশান্তি নেই, কোনো তাড়াহুড়ো, কোনো গন্তব্যে পৌঁছানোর নির্দিষ্ট লক্ষ্য। কদিন পর সেই পুরনো পথ হারিয়ে যাবে, নতুন পথে চলবে মোটর, কিন্তু হারিয়ে যাবে হিমালয়ের পথের পাতা ছড়ানো স্তব্ধতা। সত্যি তাই, উমাপ্রসাদের সেই কথাগুলো খুব সত্যিকারের মর্মে মর্মে বুঝতে পারলাম। কুলু শালের খোঁজে গ্রামের মাস্টারমশাইয়ের সাথে তিনি অবলীলায় গ্রামের পথে পথে ভ্রমণ করেছিলেন। আপন করে নেওয়া পাহাড়ি মানুষগুলোর সঙ্গ পেয়েছিলেন। উমাপ্রসাদের বইয়ের পাতার সেসব কথা ভাবতে ভাবতে আবার আমরা এসে পড়লাম মানালি। দূর থেকে দেখা দিল বরফে ঢাকা পাহাড়ের চূড়ো। শ্বেত ধবল পালের মতন পেঁজা তুলোর বরফ মেখে উদ্ধত শিরে দাঁড়িয়ে আছে একের পর এক শিখর। যত কাছে আসতে লাগলাম তত তারা দেখা দিল আপন মহিমায়। তারা যেন দুহাত বিস্তৃত করে ওয়েলকাম জানালো আমাদের। সন্ধ্যার আলোয় বিয়াসের নীল জলে পর্বত শিখরের সেই সমাহিত শুভ্র ছায়া দেখতে দেখতে মুগ্ধ বিস্ময়ে স্তম্ভিত হয়ে রইলাম। সম্বিত ফিরতেই শুনছি কন্ডাক্টর ঘোষণা করছেন, গাড়ি মানালি ম্যাল রোডে ঢুকছে, আপনারা রেডি হয়ে নিন। ঘড়িতে তখন প্রায় 5টা। সত্যিই প্রথম খুব ভয় লেগেছিল, এতটা পথ কী করে যাব, পারবো কি না। কিন্তু খেয়াল করলাম যে এতটা পথ বেশ চলে এলাম এবং দেহ মনে কোনো ক্লান্তির ছাপই নেই। সত্যি এই বোধহয় হিমালয়ের পথের এক অদ্ভুত মহিমা, যে আপনাকে ভুলিয়ে রাখবে পথশ্রমের ক্লান্তি থেকে। মানালিতে হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় অন্ধকার হয়ে এলো। আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম একটা দোকানে। গরম গরম ভুজিয়া, সামোসা
জিলাপি আর ঘন দুধের চা খেয়ে শরীরটা এখন একদম চাঙ্গা। এবার আমরা মানে মোটামুটি ঠিক করে নিলাম যে আগে আমরা রোটাঙে যাব, সেজন্য মেল রোডে গিয়ে আমরা রোটাঙের ব্যবস্থা আগে করব, কারণ কাল পরের দিনই শুনলাম বরফ পড়েছে, কতক্ষণ সে বরফ থাকবে, সেজন্য আমরা পরের দিনই ফ্রেশ বরফ দেখতে আমরা রোটাঙে যাব ঠিক করলাম। একটা ট্রাভেল কোম্পানি অফিসে ঢুকলাম, কিন্তু তারাই বললেন যে ফ্রেশ তুষারপাত হয়েছে, কাল গেলে আপনারা অবশ্যই ভালো বরফ দেখতে পাবেন। আসার সময় আমরা যে দুধ সাদা পাহাড়ের চূড়োগুলো দেখেই আমরা বুঝেছিলাম আমার কপাল ভালোই হবে। ভোর ভোর ওনারা খুব বেরোতে চান, ওনারা বলছেন একদম ভোরে বেরোবেন, নইলে রাস্তা জ্যাম হয়ে যাবে, আর পাশের রাস্তায় বেশি দূর যাওয়া যাবে না। কিন্তু মানে মুশকিল হলো আমার বাড়ির অন্যান্য সদস্যরা তারা পাহাড়ি পথে সরকারি গাড়ি প্রেফার করে, সেই জন্য আমরা চললাম। আমরা কোনো প্রাইভেট সংস্থার সাথে না নিয়ে আমরা ম্যাল রোডে গিয়ে HRTCর যে অফিস সেখানে গিয়ে আমরা জানলাম যে সরকারি ছোট গাড়ির ব্যবস্থা আছে। কোনো ছোট গাড়ি নেই, কিন্তু 15 সিটের বাস সেইগুলো যায়, এবং সেখানে টিকিট এখনও অ্যাভেলেবেল আছে, কেননা সাধারণত ট্যুরিস্টরা নিজেদের গাড়ি নিয়ে যাওয়াই পছন্দ করে, তাই সিট রয়েছে এবং সামনের দিকেই সিট পাওয়া গেল। জানা গেল যে 10টার সময় বাস ছাড়বে, তো সেই মতো অ্যারেঞ্জ করে আমরা ফিরতে লাগলাম। ম্যাল রোডে অসংখ্য দোকান, তখন আলোয় ঝলমল করছে, আর গরম সোয়েটার, শাল, সালোয়ার স্যুটে যেন মেলা বসেছে, এবং দামও যথেষ্ট সস্তা। মনে হয় মানে একবার এটা দেখি, একবার মনে হচ্ছে ওটা দেখি, তবে সবই কলকাতায় পাওয়া যায়। সবাই বলছে, আমার বাড়ির লোকেরা বলে সবই কলকাতায় পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও কলকাতায় পাওয়া যায় ঠিকই, কিন্তু বেড়াতে গেলে সেসব কেনাকাটার একটা আলাদা দাম আছে। তাই কিছু কেনাকাটা করে আমরা ফিরে এলাম। পরের দিন ভোরবেলা পর্দা সরিয়ে দেখছি ঝকঝকে আকাশের গায়ে বরফে ঢাকা পাহাড়। মনটা ভীষণ ভালো হয়ে গেল। আরও ভালো করে দেখতে আমরা ছাদে চলে এলাম। একদিকে সবুজ পায়েনে ঢাকা নিবিড় বনানী, নীল আকাশের গায়ে যেন নকশা এঁকে দিয়েছে যেন, আর অন্যদিকে পাহাড়গুলো একটু ন্যাড়া, একটু রুক্ষ, তাদের মাথায় সাদা বরফের মুকুট সকালের রোদে যেন ঝলমল করছে। মনে হচ্ছে যেন লাল হলুদের টানে অলক্ষ্যে বসে কোনো এক শিল্পী তার অদ্ভুত তার তুলির টানে যেন কোনো ক্যানভাসে কোনো ছবি এঁকেছেন। বিয়াসের কোলে বনবিতানের দিক থেকে ভেসে আসছে অসংখ্য পাখি কলকাকলি, পাহাড়ি মনেল, হিমালয়ান ম্যাকপাইয়ের ডাক ভেসে আসছে দূর থেকে। এদিকটায় হোটেল বেশ কম, একটু নিরিবিলি। নিচে নেমে আমরা এবার গরম গরম চা ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নিলাম। 10টায় ম্যাল রোডের সামনে হিমাচল প্রদেশ ট্যুরিজমের বাস ছাড়লো। ছোটোখাটো একটা বাস, সুন্দর জানলার পাশে গদিমরা সিট পেয়ে গেলাম, মনটা ভালো হয়ে গেল। ঠাকুরের নাম করে আমরা যাত্রা শুরু করলাম। শহর থেকে বেরিয়ে আবার দেখা হলো বিয়াসের সাথে। সে তখন সকালের রোদ পিঠে নিয়ে দূরের বরফের ঢাকা পাহাড়ের সাথে গল্প করতে ব্যস্ত। বরফের উপর দিয়ে হাঁটার উপযুক্ত জুতো, ড্রেস সংগ্রহ করার জন্য আমরা জুতো, ড্রেস এসব সংগ্রহ করার জন্য আমরা এক জায়গায় থামলাম। সেখান থেকে নিজেদের মাপের ড্রেস বুঝে নিয়ে আবার পথ চলা শুরু হলো। সত্যি মানে এই পথের দৃশ্য না দেখলে বোঝানো যাবে না, চোখ সরানো যায় না। একদিকে সবুজ উপত্যকার বুক জুড়ে জেগে রয়েছে উত্তুঙ্গ পর্বত শিখর, মাঝে মাঝে লাল থোকা থোকা ফুলে ঢাকা গাছ। পরে বুঝলাম যে ওগুলো ফুল নয়, ওগুলো হচ্ছে আপেল। হিমাচলের এই অঞ্চলে বিশেষত মানে সাংলাকল্পার দিকটাতে অক্টোবরের মাঝামাঝি অবধি কিন্তু আপেল গাছে থাকে। কিছুদূর যাবার পর একটা রাস্তা ঘুরে গেল সোলাং ভ্যালির দিকে, আর অন্য পথ ধরে আমরা এগোতে লাগলাম। এইখানে মানালি থেকে সরাসরি লে যাবার জন্য অটল টানেল তখন তৈরি হচ্ছিল, কাজ প্রায় শেষের দিকে। এই পথে মানালি থেকে লে দূরত্ব কমে যাবে প্রায় 46 কিলোমিটারের মতন, মানে 5 ঘন্টার মধ্যে আমরা চলে যাব ও পাশে শিশু গ্রামে। আরও 6 মাস মতন লাগবে এখনও, এটা 2019-এর অক্টোবর। এর পরের বার লেতে যেতে গেলে আর রোটাং পাসে যেতে হবে না, সেজন্য এদিকে গাড়ির চাপটা অনেক কমে যাবে। তো এখানে একটু যানজটে আমরা আটকে গেলাম। জ্যাম হলেও কোনো অসুবিধা নেই, কারণ মনে হচ্ছে অনন্তকাল বাসে বসে থাকলেও কোনো চোখের কোনো কষ্ট নেই, চোখের তৃষ্ণাও মিটবে না। জানলা দিয়ে কাছে দূরে বরফে ঢাকা পাহাড়, দূরে ছোট একটা ঝর্ণা তিত্তির করে ঝরে পড়ছে। কোন পাহাড়ের বুকে ঘুম ভেঙে শুরু হয়েছে তার যাত্রা, কবে থেকে কে জানে।
বহু দূরের আকাশে মনে হচ্ছে প্যারাগ্লাইডিং হচ্ছে। ও পাহাড়গুলোর অন্য পারে যেতে হবে আমাদের রোটাংয়ের পাশে পৌঁছাতে গেলে। গাড়ি চলতে লাগলো। ক্রমে পথ সংকীর্ণ, গভীর খাদ, কিন্তু সেদিকেই দৃষ্টি যায় না, মনে ভয় আসে না। হিমালয়ের এমনই এক অপার মহিমা। তার রূপের জাদুতে প্রতি বাঁকে বাঁকে স্বপ্নের পসরা সাজানো। সাধ্য কি না দেখে থাকবার, সময় কি ভয় পাবার। এবার এবার যখনই জানলা দিয়ে বাইরের দিকে তাকাই, আর একবার এদিকের জানলা দিয়ে, আরেকবার ওদিকের জানলা দিয়ে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কত যে রঙের বৈচিত্র্য আর কত যে ক্যানভাসে আঁকা স্কেচ প্রতি পাহাড়ের খাজে খাজে লুকিয়ে আছে তা বলে বোঝানো যাবে না। শুধু দু চোখ ভরে পান করো সে অমৃত সুধা, আর স্মৃতির পাতায় লিখে রাখো ভবিষ্যতের মন খারাপের রসদ করে। পৌঁছালাম পাহাড়ের মাথায় একটা ছোট্ট ধাবায়। দুপুরের খাওয়া দাওয়া সারলেন আমাদের ড্রাইভারজি। আমাদের মনে তো তাড়া রয়েছে, কারণ দেরি হয়ে যাচ্ছে না, ফেরবার একটা ব্যাপার রয়েছে। এরপর একটু বেলা বাড়লে আবার মেঘ ডাকতে থাকবে, সুতরাং এই বিপদসংকুল পথে ফেরাটা মুশকিল হয়ে যাবে তখন। অনেকেই কিন্তু এখন ফিরে আসছেন যারা ভোরবেলার দিকে গেছিলেন। যাক, কিছুক্ষণ পরে যাত্রা শুরু হলো। এবার একেবারে খারাপ রাস্তাটা। গ্রেটার হিমালয়ের ছবি যেন মূর্ত হয়ে উঠছে চারপাশে। ঝুড়ো পাথর আর কাদামাখা রাস্তা। কাল রাতে বরফ অনেক জায়গায় গলে গেছে, সেই জায়গাতে জল বইছে কুলকুল করে। হঠাৎ দেখি রাস্তার পাশে চাপচাপ বরফ। বরফ তো দেখে সবাই বরফ দেখার আনন্দে চিৎকার করে উঠেছে আমরা। ক্রমশ বরফ যত বাড়তে লাগলাম তত আমরা বুঝতে পারলাম যে গন্তব্যের কাছাকাছি এসে গেছি। এখন পাস কাকে বলে? পাস হলো দুটো পাহাড়ের চূড়োর মাঝখানে এমন একটা জায়গা যেখানে দিয়ে যাতায়াত সম্ভব। তো রোটাং পাস পীরপঞ্জাল রেঞ্জের পূর্ব দিকে অবস্থিত। এটা প্রায় ৩,৯৮০ মিটার উচ্চতা। এটা গুরুত্বপূর্ণ পাস যা কুলু উপত্যকাকে স্ফীতির কেলং উপত্যকার সঙ্গে যুক্ত রাখার জন্য এই রাস্তাটা তৈরি হয়েছিল। এখান থেকে যাত্রা শুরু কিন্তু আমাদের সুন্দরী বিয়াসের। পীরপঞ্জালের কোলে ঘুমিয়ে থাকা গ্লেশিয়ারের বুক চিরে তিত্তির করে নেমে এসেছে স্ফটিক স্বচ্ছ বিতস্তা। কোন অনন্তকাল থেকে চলেছে তার যাত্রা। মনে পড়ে যায় কবিগুরু সেই কবিতা। আমি বসে বসে তাই ভাবি, নদী কোথা হতে এলো নাবি, কোথায় পাহাড় সে কোনখানে, তাহার নাম কি কেহই জানে? কেহ যেতে পারে তার কাছে, সেটা মানুষ কি কেউ আছে? সেটা শব্দ কিছু না শুনি, পাহাড় বসে আছে মহামণি, তাহার মাথার উপর শুধু সাদা বরফ করেছে ধুধু, সেটা রাশি রাশি মেঘ যত থাকে ঘরের ছেলের মতন। সেই নীল আকাশের পায়ে, সেই কোমলে মেঘের গায়ে, সেই সাদা বরফের বুকে নদী ঘুমায় স্বপ্ন সুখে। কবে মুখে তার রোদ লেগে নদী আপনে উঠিল জেগে, তাই ঝুরু ঝুরু ঝিরি ঝিরি নদী বাহিরল ধীরে ধীরে। মনে ভাবিল যা আছে ভবে, সবই দেখিয়া লইতে হবে। হয়তো এইভাবেই তার যাত্রা শুরু, চিরতুষারের রাজ্য ছেড়ে অচেনাকে চিহ্নে নিয়ে এগিয়ে চলা আমাদেরই মতো। রোটাং পাসে শীতকালে প্রায় 10 থেকে 20 ফুট বরফ জমে রাস্তা আটকে যায়। ফলে বাণিজ্যিক আর সামরিক প্রয়োজনে যোগাযোগ রাখা হয়ে পড়ে দুষ্কর, একটা বড় চ্যালেঞ্জ। তাই অটো টানেলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা যখন পৌঁছালাম তখন বেলা প্রায় 2:30। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না। দৌড়াবেন না কেউ বলে পিছন থেকে সাবধান বানিয়ে এলো, কিন্তু তখন কে শোনে কার কথা। সত্যি যেন সত্যিকারের এলাম একটা বরফের রাজ্যে। প্রথমে ঝুড়া বরফে পা বসে যাচ্ছিল, জুতোর ভিতরে একখণ্ড বরফ ঢুকে একটা বিতে বিচ্ছিরি কাণ্ড। ছেলেরও তাই, ছোট ছেলে, তার বরফের মাঝে তার জুতো খুলে আবার সে জুতো থেকে বরফ বের করা হলো। মোজা খুলে দিলাম, মোজায় ভিজে গেছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে উঠে গেলাম অনেকটা ওপরে। এখানে চাঁদের চতুর্দিকে শুধু পেঁজা তুলোর মতো বরফ মুঠো ভরে নিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছিলাম, আকাশে উড়িয়ে দিলাম। শিশুর মতন সবাই তখন আনন্দে মাতোয়ারা। চারিদিকে নেমে এসেছে নীল, ঘন নীল আকাশ, যেন হাত বাড়ালেই ধরা দেবে। তার গায়ে বরফ সাদা পাহাড়ে এঁকে দিয়েছে রাস তিলক। ওরই মধ্যে বসে চা আর ম্যাগি বানাচ্ছেন কিছু পাহাড়ি মানুষ। ওরা রোজ নিচের থেকে আসে, আবার দিন শেষে ফিরে যায়। হঠাৎ যেন জীবন ডাক দিয়ে যায়, বাস্তবের খণ্ডচিত্র উঠে আসে। পাশের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে কেলংয়ের দিকে। বছরে প্রায় 4 মাসই বন্ধ থাকে এই রাস্তা। কখন যেন মেঘ কেটে গেল। 1.5 ঘন্টা হয়ে গেছে, 4টে বাজে। হঠাৎ করেই মেঘ নেমে আসতে লাগলো দ্রুত। পাহাড়ের রং পরিবর্তন হচ্ছে,
ড্রাইভার দাদা হর্ন বাজিয়ে তাড়া দিতে লাগলেন। ফিরে এলাম। গাড়িতে উঠতে মন চায় না, শুধু আরও একটু তোমার কাছে পাওয়া, আরও একটু তোমার কাছে থাকা। গাড়ির সিটের পিছনের কাচ দিয়ে যতদূর চোখ যায় দিগন্তের দিকে তাকিয়ে রইলাম। বাস নামতে থাকলো দ্রুত, পীরপঞ্জালের গায়ে মাথায়। তখন রূপোর মেঘের দল দ্রুত পরিয়ে দিতে লাগলো হিমালয়ের গায়ে রূপোর মুকুট। প্রচণ্ড ঠান্ডা হাওয়ায় জানলা বন্ধ করে দিতে হলো। রাতের অন্ধকারে অসংখ্য তারার মালায় সজ্জিত আকাশ আর পাহাড়কে সঙ্গী করে নেমে এলাম উপত্যকায়। দূর থেকে আলো ঝলমলে মানালি শহর অভ্যর্থনা জানালো আমাদের আবার তার চেনা ছন্দে। পরের দিন সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে। আজ দিনটা বেশ রৌদ্রোজ্জ্বল, অক্টোবরের 13 তারিখ। রোটাঙে কাল রাতে বেশ বরফ পড়ায় ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। সকাল 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে। প্রথমে যাব সোলাং ভ্যালি, তারপরে আপেল বাগান, হিড়িম্বা টেম্পল, মনেস্ট্রি হয়ে বিয়াসের সাথে একটু গল্প সেরে তবেই ফেরা। ভোরের নরম রোদ গায়ে মেখে পৌঁছলাম প্রথমে বশিষ্ঠ মণির আশ্রমে। বশিষ্ঠ মন্দির পাহাড়ের মাথায়, গরম জলের উৎস, কাঠের অপূর্ব কারুকার্য করা মন্দির। এখান থেকে পুরো মানালির অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায় প্রাণ ভরে। দূরে বরফে ঢাকা পাহাড়ের কোলে সুন্দরী বিয়াসের কণ্ঠলগ্ন হয়ে শুয়ে আছে মতির মালার মতন। নির্জন মন্দির প্রাঙ্গণের ঘণ্টার ধ্বনি, পুজো স্তোত্র আর ধুনোর গন্ধ যেন ছড়িয়ে পড়ছে কোন দূর তুষারখচিত দেবলোকের পথে। কিছুক্ষণ বসে রইলাম চুপচাপ। ड्राइवर जी तारा दिलें, चलिए बहन जी, बहुत देखना बाकी और बढ़िया स्पट है। উঠে পড়লাম। হিমালয়ের অন্দরমহলে সর্বত্রই যে স্বর্গপুরী, কাকে ছেড়ে কাকে বাদ রাখি বলুন তো। একদিকে কাজু বাদাম, আখরোট, অ্যালমন্ড বিক্রি হচ্ছে দেখলাম, দামটা বেশ কমই। বাড়িতে বাড়িতে ঘরোয়া ব্যবসা এটা। আমরা কিছু ক্রয় করলাম, কিছু কিনে নিয়ে এবার আমরা এগিয়ে চললাম সোলাং ভ্যালির দিকে। নীল আকাশের নিচে বরফে ঢাকা পাহাড়ে ঘেরা সবুজ উপত্যকা। প্রকৃতির এই বিশাল সমারোহের মাঝে নিজেকে মনে হয় অতি ক্ষুদ্র, অতি দীন, মূল্যহীন। কি তার বিশাল আয়োজন, কি উদার তার বিস্তৃতি। তারই মাঝে মানুষ খুঁজছে তার আপন ছন্দ। কেউ কেউ ব্যস্ত প্যারাগ্লাইডিংয়ে, কেউ কিন্নরি পোশাকে নিজেকে মিশিয়ে দিতে চায় প্রকৃতির অঙ্গনে, আবার কেউ ব্যস্ত ক্যামেরার লেন্সে। কীভাবে যেন কেটে গেল ঘন্টা দুয়েক। আমরা চললাম এবার আপেল বাগানের মধ্যে দিয়ে বিয়াসের পাড়ে। পাহাড়ি ছোট ছোট গ্রাম, ঝকঝকে উঠোন, বড় বড় বাগানে থোকা থোকা ফুলের মতো লাল আপেল ঝুলছে। প্রকৃতিতে কি রঙের বৈচিত্র্য, কি অপরূপ আলো ছায়ার একটা কন্ট্রাস্ট। পাতায় পাতায় সবুজ, আবার তার সাথে লাল, যেন জল রঙে আঁকা ছবি। শুধু আপেলের সমস্যা হচ্ছে কেন তোলা যাবে না, এগুলো বাগানের আপেল, শুধু ফটো শ্যুট চলবে। বেশিরভাগ বাগানেই কিন্তু আপেল তোলা প্রায় শেষ হয়ে গেছে, প্যাকেজিং চলছে, কিছু কিছু জায়গায় এখনও রয়েছে, সেগুলি আমাদের দেখার সৌভাগ্য হলো। মানালিতে আপেল দেখতে হলে মেইনলি সেপ্টেম্বরে আসবেন, আর কিন্নর দিকে অক্টোবরে ভালো পাবেন। মন্তব্য শুনে ঘাড় ঘুরিয়ে দেখলাম আরেকজন বাঙালি ভ্রমণ পিপাসু। প্রতি বছরই তিনি এদিকে আসেন। পাশেই তার এক বন্ধুর বাড়ি, নিজস্ব ঘর, লাগোয়া গাছ, সবুজ আপেল। তারা সানন্দে রাজি হলো। কিছু ফটো তোলা হলো, কিছু আলাপচারিতা হলো, কিছু পাকা গাছের ফলের স্বাদও নিলাম, কিছুটা বিরতি। মানুষে মানুষে মেলবন্ধনই তো পথ চলার আনন্দ। টুকরো টুকরো ভালো লাগা আর স্মৃতির খোরাক। এগিয়ে চললাম ক্লাব হাউসের দিকে। এখান থেকে বিয়াসকে ভালো করে দেখার ব্যবস্থা হয়েছে। এছাড়াও রয়েছে বনবিতান, সব টিকিট কেটে। বিয়াস সুন্দরীকে মানুষ বেঁধেছে নকল পাথরের কংক্রিটে। পয়সার বিনিময়ে প্রকৃতিকে কেনা বেচা হচ্ছে যেন। সুন্দর করে সাজানো পার্ক, বড় বড় পাথরের মাঝে উচ্ছল নদী বয়ে চলেছে। কেউ কেউ একে বলে মানালিসা নদী। শহরের বাইরে মিশেছে বিয়াসের সাথে। পাথরে পাথরে নাচতে নাচতে চলেছে নদী তার ফেনিল শুভ্র জলরাশি নিয়ে। অন্য পারে পাইন, দেওদার বন। চুপ করে কেটে যায় বহুক্ষণ। অবশেষে নদীকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম হিড়িম্বা টেম্পলের দিকে। ঘন বনে ঢাকা, গা ছমছমে স্যাঁতস্যাঁতে একটা শীতলতা, যেন বহু দিনের বহু যুগের প্রাচীন সমাহিত বৃক্ষরাজির মাঝে কাঠের বিশাল মন্দির।
ভীমপত্নী হিড়িম্বা দেবী সুন্দরী রমণীর বেশে এই বন থেকে বেরিয়ে আসতেন। এখানে নানান রোমাঞ্চকর গল্প প্রচলিত, যা এই পরিবেশটাকে বেশ রোমাঞ্চকর করে তুলেছে এবং এই পরিবেশে বসে শুনতেও বেশ ভালো লাগে। কল্পনার মেঘ ভেসে চলে কোনো প্রাচীন পৌরাণিক লোকে। মন্দিরের ভিতরে জাগ্রত দেবী, আগে এখানে বলিও হতো। বেশ কিছুক্ষণ কেটে গেল অদ্ভুত নির্জনতায়। এবার ফেরার পালা। শহরের ঠিক মাঝেই সুন্দর কাঠের মনিস্ট্রি, ওম মণিপদ্মে হোম শব্দ আর বুদ্ধির সমাহিত ধ্যান ও নিমগ্ন রূপ মনিস্ট্রির পরিবেশটাকে করে তুলেছে বড় মনোরম। কাঠের অপূর্ব কারুকার্য করা মরশুমি ফুলের বাগান যেন শহরের প্রাণ কেন্দ্রে হয়েও কোলাহলবিহীন এক নৈসর্গিক নির্জনতায় নিমগ্ন চরাচর। এবার হোটেলে ফেরার পালা। বিকেলে কিছু মার্কেটিং সেরে প্যাকিং সারতে হবে আমাদের। কাল আমাদের মান্ডি ফেরার পালা। সময় থাকলে আমরা একটু তীর্থান ভ্যালি ঘুরে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। আপাতত বিদায় মানালি। তোমার সৌন্দর্যে আমি মোহিত, আমি বিমোহিত। আবার আসবো, কথা দিলাম কানে।